নমস্কার, সত্যদিশা নির্মলালয়ে আবার সবাইকে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি আলোচনার বিষয় নিয়ে। তো আজকে আলোচনার বিষয় নিয়ে আমি তো এর আগে নানা প্রকার যোগের কথা বলেছি। আমাদের অনেকেই আমাদের যেটা জন্মছক দেখে আমাদেরকে বলে যে কোনো ফাড়া নেই তো, বা কোনো অশুভ যোগ নেই তো। তো এই অশুভ এবং শুভ এই যোগ নিয়ে বলতে গেলে একটা অনুষ্ঠান কেন 10টা অনুষ্ঠান করলেও সেই যোগগুলোর কথা শেষ হবে না। কারণ শাস্ত্রমতে বলছে এই গ্রহের অবস্থানের যে যোগ 360 প্রকার যোগ কিন্তু আছে। 360 প্রকার যোগের কথা আপনারা কেন, আমরা জ্যোতিষরাই অনেকে জানি না। আমরা কি জানি? এই মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এই দোষ সেই দোষ, চিরাচরিত বলতে অ্যাকচুয়ালি আমরা জ্যোতিষরা যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা করি আপনারা সেটাই জানেন। তার খুব একটা বেশি ভেতরে গিয়ে আমরাও কিন্তু আলোচনা করি না, কারণ সেই সমস্ত যোগগুলোর যে কার্যকরী ক্ষমতা সেগুলো আপনাদের বলে বুঝিয়ে কিন্তু বোঝানো যাবে না। সেগুলো একজন যখন একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যখন আপনার জন্মছক দেখবে, সেই কিন্তু আপনার সেই যোগগুলো দেখে প্রেডিকশন করবে এবং তার সাথে আপনার এই যোগের যে বিচার সেই বিচারটা কিন্তু তারা করবে। তো আজকে আমি তো অনেক যোগ নিয়েই আলোচনা করেছি, তো আজকে একটা যোগ নিয়ে আলোচনা করব। এই যোগটা আমরা বহন করি কিভাবে জানেন? এই যোগটা কিন্তু আমরা বহন করি আমরা পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের উত্তরাধিকারী সূত্রে আমার বাবা, আমার ঠাকুরদা, তার বাবা, অর্থাৎ একটা এই দোষটা আমরা কিন্তু 6 পুরুষ আগেরও হতে পারে, সেই দোষ কিন্তু আমরা বহন করি। সেই দোষটার নাম কি জানেন? সেটা হচ্ছে পিতৃদোষ, পিতৃদোষ। এই পিতৃদোষ আমাদের জীবনে কিন্তু একটা অপরিহার্য দিক। আমরা এই যে পিতৃপক্ষে মহালয়ে গিয়ে আমরা যে পিতৃদান বা এই যে আমরা যে নানা রকম ক্রিয়ার যে কাজগুলো করি, সেইগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য করে এই পিতৃদোষ খণ্ডন করাবার জন্যই। এই পিতৃদোষ তাহলে কি সেটা তো আমাদের জানতে হবে। এই পিতৃদোষটা সাধারণত কিভাবে হয় সেটাও আমাদের জানতে হবে। এই পিতৃদোষটা হচ্ছে, যদি আপনার চার্টে, আপনি আজকে বলছি আপনারা লিখে নিন, যদি আপনার চার্টে রবি এবং চন্দ্র যদি একত্রে থাকে তাহলেও কিন্তু আপনার এই পিতৃদোষ থাকছে। আমরা অনেক সময় চার্ট দেখে বলি যে আচ্ছা আপনার বাবার বা ঠাকুরদার কোনো রকম হাঁপানি ছিল না তো। এটা যদিও ডাক্তাররাও বলে, কিন্তু আমরাও আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমরা বলি। কারণ কিছু কিছু আমরা যখন একটা বাচ্চার চার্ট বা একটা কোনো ছেলে মেয়ে এসে তার যখন চার্ট দেখছি, অনেক সময় প্রয়োজনে তার বাবার চার্ট বা মায়ের ডেট অফ বার্থটা নিয়ে সেই চার্টটাও দেখে নিই যে কানেকশনটা কোথা থেকে আসলো। অনেক যোগ থাকে যেগুলোর কানেকশন কিনা বাবা মায়ের থেকেও আসে। বাবা মায়ের থেকেও আসে কারণটা হচ্ছে একটা সন্তান তো মানে একটা বাবা মায়ের থেকেই তো উৎপত্তি, অর্থাৎ তাদের ভাগ্যকে ব্যালেন্স করেই কিন্তু একটা বাচ্চার ভাগ্য নির্মাণ হচ্ছে। যার জন্য আমরা যখন কোনো জন্মছক দেখি তখন কিন্তু আমরা অনেক সময় প্রয়োজন হলে কিন্তু তাদের বাবা মায়ের জন্মছকটাও দেখে নিই যে কেন এই সমস্যাটা হলো। তো এই পিতৃদোষ কিন্তু এই প্রকারই কিন্তু একটা দোষ। আমরা কি করে বুঝবো যে আমার জন্মছকে পিতৃদোষ রয়েছে? এটা বোঝা যাবে যদি রবি এবং চন্দ্র আপনার জন্মছকে একত্রে থাকে তাহলে পিতৃদোষ হলো। যদি আপনার নবম স্থানে রাহু থাকে তাহলেও পিতৃদোষ হলো। যদি আপনার চন্দ্র কেতুযুক্ত থাকে তাহলেও পিতৃদোষ হলো। যদি আপনার চন্দ্র রাহুযুক্ত থাকে তাহলেও পিতৃদোষ হলো। তাহলে কিভাবে পিতৃদোষ হলো আমরা বিচার করব। একটা হচ্ছে রবি চন্দ্র একত্রে থাকলে পিতৃদোষ, একটা হচ্ছে নবম স্থানে রাহু থাকলে পিতৃদোষ, আরেকটা হচ্ছে চন্দ্র কেতু একত্রে থাকলে পিতৃদোষ, এবং চন্দ্র রাহু একত্রে থাকলেও কিন্তু পিতৃদোষ আমরা
সেই হিসাবে গণ্য করব। এইবার তো বোঝা গেল যে পিতৃদোষটা কি কি প্রকারে হয়, সেটা বোঝা গেল পরিষ্কারভাবে আশা করি। এইবার যেটায় আসবো সেটা হচ্ছে এই পিতৃদোষটা হলে কি হয়। এই পিতৃদোষ হলে কি হয় সেটা আমাদের জানতে হবে। এই পিতৃদোষ থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার জীবনে কোনো কিচ্ছু হতে দেবে না, কোনো কিচ্ছু হবে না। আপনি শিক্ষিত, আপনি একজন পড়াশোনা জানা ব্যক্তি, আপনার যোগ্যতা ছিল, আপনার কোয়ালিটি ছিল, কিন্তু আপনার যোগ্যতার কোয়ালিটির কখনোই কিন্তু সেই অর্থে মূল্যায়ন কিন্তু হয়নি। আপনি কিন্তু সব সময় লোকচক্ষুর অগোচরেই কিন্তু আপনি রয়ে গেছেন। এক্ষেত্রেও জানতে হবে কিন্তু আপনার মধ্যে এই পিতৃদোষটা কিন্তু রয়েছে। আবার অনেক মানুষকে আমরা দেখেছি, সেটা জাতক বা জাতিকা হতে পারে, যারা কিনা মানসিক ভারসাম্যহীন বা কিছুটা মানসিক ভারসাম্যহীন, যাদের মধ্যে কথাবার্তার মধ্যে অসংযত রয়েছে, চিন্তা ভাবনার মধ্যে অনেক ভ্রান্তি রয়েছে। এই ধরনের জাতক বা জাতিকা তাদেরও কিন্তু এই পিতৃদোষ যুক্ত তারা, যার জন্য কিন্তু তাদের খানিকটা মানসিক ভারসাম্যহীন কিন্তু তারা হয়ে রয়েছে। এই পিতৃদোষ হলে আর কি হয়? এই পিতৃদোষ থাকলে আপনি জানবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা বলি যে হাঁপানি আপনার বাবার ছিল না, ঠাকুরদার ছিল, বা আপনার মায়ের তরফে কাউর ছিল কিনা সেটা যেমন জিজ্ঞাসা করি, তেমনি আমরা এটা অ্যাস্ট্রোলজিক্যাল মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা দেখেছি যে এই 90% থেকে 95% হাঁপানি অর্থাৎ অ্যাজমা এবং হার্ট সংক্রান্ত যে ব্যাধি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে ইন্ডিকেট করছে, এগুলো কিন্তু পিতৃদোষ থাকার জন্যই কিন্তু এগুলো হয়। তার মানে এই পিতৃদোষ প্রথমত তো আমাদেরকে জীবনে কোনো কিচ্ছু হতে দেয় না, কোনো কিচ্ছু না। আপনি একটা সারা জীবনে একটা বিগ জিরো মানুষ, অথচ আপনার বাবার খুব ভালো অবস্থা ছিল, আপনার বাবাও খুব ভালো চাকরি করতেন, ভালো ব্যবসা করতেন, কিন্তু আপনি কোনো কিছুই করে উঠতে পারেননি। বাবার চাকরি তো পাননি, বা আপনার বাবার খুব ভালো বড় ব্যবসা ছিল, সেই ব্যবসা আপনি কিছুই করতে পারেননি, বাবাও চলে গেছে, ব্যবসাও আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে গেছে। বাবা যেইটুকু পুরনো বিরাট বড় বা ছোট যেই বাড়িটাই করে গেছিল, তার উপরে আপনি একটা ইট পর্যন্ত গাড়তে পারেননি। আপনাকে পুরো সাজানো সংসার আপনাকে গুছিয়ে দিয়ে গেছিল, কিন্তু তার উপরে আপনি একটা ইট পর্যন্ত গাড়তে পারেননি। যেইটুকু ছিল সেইটুকু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এই না যে এর জন্য আপনি কোনো কিছু করেননি। আপনি কিন্তু সব দিকে সক্ষম ছিলেন, আপনার কোয়ালিটির দিক থেকে আপনি সব রকম সক্ষম ছিলেন, এবং আন্তরিকভাবেও সেই ব্যাপারে আপনি কিন্তু চেষ্টা করেছেন সেই জায়গায় আপনি নিজেকে টিকিয়ে রাখার। কিন্তু আপনার ভাগ্য কিন্তু সঙ্গ দেয়নি, আপনার ভাগ্য কিন্তু সঙ্গ দেয়নি। এক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা বলবো আপনার এই পিতৃদোষের কারণেই কিন্তু এটা হচ্ছে। এইবার যেটা আমি পিতৃদোষের কারণ স্বরূপ আমি গ্রহের অবস্থানগুলোর কথা বললাম, তেমনি আমি যেমন বললাম যে 9th হাউসে রাহু থাকলেও পিতৃদোষ হচ্ছে। তাহলে এই পিতৃদোষের তাহলে আপনার ভূমিকা কীরকম এবং তার নেগেটিভ এফেক্ট আপনি কিভাবে পেতে চলেছেন, আপনার এই 9th হাউসে রাহু থাকলে কিভাবে এই সমস্যা আপনাকে দেবে। এইবার সেই বিষয়ে বলতে গেলে প্রথমত হচ্ছে 9th হাউস হচ্ছে পিতার স্থান, 9th হাউস হচ্ছে গুরুস্থান, 9th হাউস হচ্ছে ভাগ্যের স্থান। এইখানে যদি রাহু অবস্থান করে যদি এই পিতৃদোষ করায়, তাহলে কিন্তু জানতে হবে যে আপনার জীবনে কিন্তু গুরুভাগ্য আপনার কখনোই কিন্তু ভালো হবে না। গুরুভাগ্য মানে আমরা কিন্তু দীক্ষা গুরুর কথা কিন্তু বলছি না। অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, অনেক যে তারা সঠিক টিচার তারা পায়নি, সঠিক শিক্ষক তারা পায়নি, যার জন্য কিন্তু তাদের পড়াশোনায় অনেক রকমভাবে বাধা সৃষ্টি হয়েছে। দেখা গেছে তারা এই স্কুল বা ওই স্কুল একাধিকবার জীবনে স্কুল চেঞ্জ হয়েছে। আবার অনেক সময় এটাও হয়েছে যে একাধিকবার তারা সাবজেক্ট চেঞ্জ করেছে, যে
প্রথমে এই একটা লাইন নিয়ে পড়ছিল, হঠাৎ করে তার মনে হয়েছে না এটা ঠিক হয়নি, আমি এইটা নিয়ে পড়ি, আবার সে দেখা গেল লাইন ওখান থেকে বেরিয়ে আরেকটা লাইন নিয়ে পড়ছে। এই ধরনের যে গোলমেলে ব্যাপার সেটা কিন্তু যেমন হবে, তেমনি 9th হাউসে যদি রাহু থাকে তাহলে আরেকটা যেটা হবে, প্রত্যেক সম্পত্তি থেকে কিন্তু বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকে। অনেক সময় আমরা এটা দেখেওছি যে বাবার কোনো অংশীদারি কোনো প্রপার্টি রয়েছে, সেখানে হতে পারে একাধিক সন্তান রয়েছে, কিন্তু যেই ব্যক্তির 9th হাউসে রাহু থেকে পিতৃদোষ হয়েছে সে কিন্তু বাবা মার সুনজরে কিন্তু নেই, এবং তার সাথে কিন্তু সে প্রত্যেক সম্পত্তি থেকেও কিন্তু সে বঞ্চিত হয়েছে এবং লুজার হয়েছে। তো এই সমস্যাগুলো কিন্তু 9th হাউসে যদি রাহু থেকে পিতৃদোষ হয় তখন কিন্তু আমরা দেখেছি। এবং 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান, এই ভাগ্যস্থানে যদি রাহু অবস্থান করে তার জীবনে ভাগ্য বিড়ম্বনা কিন্তু কোনো রকম ভাবেই তার পিছু ছাড়ে না। ভাগ্য বিড়ম্বনা বলতে কি হয়, এদের জীবনে আফসোসটা খুব থাকে যে সামান্য কারণে আমার এটা হলো না, সামান্য কারণে আমার ওটা হলো না, এটা হতে হতেও আমার হয়নি, ওটা হতে হতেও আমার হয়নি, এই কারণে আমার এই কাজটা একটুর জন্য বেরিয়ে গেল। এই ধরনের ছোট ছোট কারণে তাদের জীবনে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ তারা কিন্তু নিতে পারে না, তাদের সেই সুযোগগুলো কিন্তু তারা কাজে লাগাতে পারে না। অর্থাৎ এই যে পিতৃদোষ, এই দোষ কিন্তু 9th হাউসে থাকাটা অত্যন্ত হানিকারক, অত্যন্ত হানিকারক। আবার এই পিতৃদোষ যেটা আমি শুরুতেই বললাম যে চন্দ্র এবং রবি যদি একত্রে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা পিতৃদোষ হয়। কি ধরনের পিতৃদোষ হবে সেটা আমি যেমন বললাম খানিকক্ষণ আগে, সেটা হচ্ছে কিছু মানুষ থাকে মানসিকভাবে বিকারগ্রস্ততায়, অর্থাৎ তা সে বলবো যে কিছুটা মানসিক ভারসাম্যহীন অর্থাৎ পাগল কিছু মানুষ থাকে, বা এমনও কিছু মানুষ থাকে দেখবেন একটু খুব খামখেয়ালি, যাদের কোনো কথার দাম নেই, যাদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, যাদের কথায় লোক একদম তাদের কথাকে লোক দামই দেয় না, বলে এর কি, এর কোনো কথার কোনো ভ্যালু নেই। এই ধরনের লোকেদের কিন্তু সমাজে সম্মান যশ কিচ্ছু থাকে না, এদেরকে কিন্তু লোক সবসময় বাঁকা নজরে দেখে। এই ধরনের মানুষ কিন্তু একটু অলস প্রকৃতির হয়, এই ধরনের মানুষেরও কিন্তু জীবনে কোনো কিছু হতে দেয় না, এবং এদের কিন্তু পরিবার থেকেও এরা কিন্তু পৃথক অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে হয়ে যায়। তার মানে এই পিতৃদোষ থাকলে আমার এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এই পিতৃদোষ অর্থাৎ রবি আর চন্দ্র যদি একত্রে থাকলে আর কি হয়, আরেকটা যেটা হয়, এই ধরনের মানুষের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু প্রবলভাবে থাকে, চট করে ঠান্ডা লেগে যায়, চট করে এদের ঠান্ডা লেগে যায়, 19 থেকে 20 হলেই কিন্তু এদের ঠান্ডা লেগে যায়, এবং তার সাথে এদের মাইগ্রেনের কিন্তু একটা সমস্যা কিন্তু থাকবেই, মেডিকেল অ্যাস্ট্রোলজিতে সেটা কিন্তু দেখা গেছে। যার জন্য এই পিতৃদোষগুলো কিন্তু ভীষণ রকমভাবে হানিকারক। তো এই যোগ যদি থাকে তাহলে এই যোগগুলো নিয়েই কি আমাদের চলতে হবে, এই রোগগুলো নিয়েই কি আমাদের বহন করতে হবে? না, এই যোগগুলো কিন্তু খণ্ডন করা যায়। শাস্ত্রমতে কিন্তু পরিষ্কার রয়েছে বলা যে এই যোগগুলো যদি থাকে আপনার জীবনে এই ধরনের সমস্যাগুলো হবে, আপনি যার জন্য আপনার জীবনকে নানা রকমভাবে বিশৃঙ্খলায় আপনার নিজের অজান্তেই ভরিয়ে তুলবেন। তো এর জন্য আপনাকে এই প্রতিকার এই প্রতিবিধান কিন্তু করতে হবে। তো আমি বলবো বিশেষ করে এই পিতৃদোষ যারা রয়েছে, এই পিতৃদোষ খণ্ডন করার উত্তম সময় এই যে পিতৃপক্ষ, অর্থাৎ এই যে মহালয়ের দিন বা এই যে 7 তারিখ থেকে যে শুরু হচ্ছে পিতৃপক্ষ, এইখান থেকে শুরু করে আপনার কিন্তু পিতৃদোষ খণ্ডন করার উপযুক্ত আদর্শ সময়। এছাড়া পিতৃদোষ কখন কখন খণ্ডন করা যায়, আপনার কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেও কিন্তু অবশ্য কিছু কিছু পূর্ণিমা আছে সেগুলো ব্যতীত
বাদবাকি পূর্ণিমাগুলোতেও কিন্তু এই পিতৃদোষ খণ্ডন করা যায়। যেখানে খণ্ডন করা যায়, যেখানে খণ্ডন করে আমি ভালো থাকতে পারি, তাহলে আমি কেন খণ্ডন করব না, কেন আমি নিজেকে ভালো রাখবো না? তো এই পিতৃদোষ আরো যে প্রকারগুলো আমি বললাম, এক্ষেত্রে আরেকটা পিতৃদোষ, যদি চন্দ্রকেতু একত্রে হয়, এটাও কিন্তু পিতৃদোষ হয়। চন্দ্রকেতু একত্রে থাকলে পিতৃদোষ কিভাবে হচ্ছে? চন্দ্রকেতু যদি একত্রে থাকে এবং তার সাথে যদি রবি কেতু একত্রে থাকে, এটাও কিন্তু পিতৃদোষ হচ্ছে। এই পিতৃদোষ হলে এই ধরনের জাতক জাতিকাদের এদের বেঁচে থাকার আনন্দ থাকে না। এদের মধ্যে দেখবেন সবসময় একটা বিষণ্ণতা, সবসময় এরা একটা হতাশায় ভুগছে। তার সাথে আরেকটা বড় কথা বলি, এই ধরনের মানুষের কিন্তু একটা সুসাইড করার টেন্ডেন্সিও থাকে। আমরা দেখেছি যে ম্যাক্সিমাম মানুষ যারা সুসাইড করে তাদের কিন্তু এই পিতৃদোষ থেকেই হয় এবং গ্রহের এই অবস্থান থেকেই কিন্তু হয়। তার মানে বুঝতে পারছেন যে আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো প্রিয়জন সে যদি এই ধরনের মানসিক অবসাদ, মানসিক ডিপ্রেশন, ছোট ছোট বিষয় নিয়ে সে ভীষণ রকম হতাশায় ভুগছে, তার মানে জানতে হবে তার জন্মছকে কিন্তু পিতৃদোষ রয়েছে এবং গ্রহের এই অবস্থান কিন্তু তার মধ্যে রয়েছে, যার জন্য তার কিন্তু এই সম্ভাবনা 90% থাকে যে সুসাইড করার একটা প্রবণতা। অবশ্য সেই ক্ষেত্রে আমাদের আরও কিছু কানেকশন দেখতে হয়। এখানে অষ্টম ভাবের অবস্থান দেখতে হয়, অষ্টম ভাবকে এখানে আমাদের বিচার করতে হবে যে অষ্টম ভাব কি বলছে। কিন্তু মূল বিষয় যেটা, সেই সুসাইড করার টেন্ডেন্সি বা না করুক, কিন্তু তার মধ্যে যে বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার জীবনের রসদ কোনো কিছুই নেই, সে সব কিছুতেই যেন একটা হতাশায়, ডিপ্রেশনে ভুগছে। ছোট ছোট বিষয়গুলোর মধ্যে সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা, কোনো কিছু পজিটিভ চিন্তা ভাবনার আগে নেগেটিভ চিন্তা ভাবনা করছে। তো এই ধরনের ক্যারেক্টারের জন্য সে তার জীবনকে দুর্বিষহ করে তুলছে। তো এই যোগগুলো যাদের রয়েছে, আমি কিন্তু বলবো অবশ্যই অবশ্যই তাদের কিন্তু এই যোগ কিন্তু খণ্ডন করার ভীষণ ভীষণ প্রয়োজন। এবং খণ্ডন করার আদর্শ সময় কোনগুলো সেগুলো আপনাদের কিন্তু আমি বললাম। যার জন্য এই ধরনের যোগ যাদের থাকবে, অবশ্যই আমি বলবো এই যোগগুলো কিন্তু অবিলম্বে আপনাদের কিন্তু খণ্ডন করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা পিতৃদোষ কি, সেটা যেটা আমি বললাম, রাহুর সাথে অবস্থান। অর্থাৎ রবি এবং রাহু যদি একত্রে থাকে, এটাও কিন্তু আপনার পিতৃদোষকে নির্দেশ করছে। এই যোগে তাহলে কি হতে পারে? অবশ্য এই যোগে বিভিন্ন রকম ঘরের বিভিন্ন রকম স্থানের কিন্তু তার প্রেডিকশন আলাদা হবে, কিন্তু মূলত যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা জিনিস দেখা যায়, এরা সব সময় কিন্তু রোগগ্রস্ত থাকে। এদের দেখবেন কিছু দেখবেন যে 35, 30 বা 40 বছরের কোনো ব্যক্তি, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, দেখবেন তাদের চেহারা সাজসজ্জার তাদের মধ্যে একটা বুড়োটে বুড়োটে ভাব চলে এসছে। তাদের চলন ঢলনের মধ্যে একটা বুড়োটে বুড়োটে ভাব, তাদের রুচিবোধের মধ্যে একটা বুড়োটে বুড়োটে ভাব। 40 বছর বা 35 বছরের একটা ছেলেকে দেখে মনে হচ্ছে যেন তার প্রায় 50-55 বছর বয়স। আবার ঠিক একই রকমভাবে সেই মহিলাকে দেখে মনে হচ্ছে তারও যেন 50-55 বছর বয়স। নিজেকে এলোমেলোভাবে রাখছে, কোনো রকম তার নিজের প্রতি কোনো কেয়ারিং খুব একটা ব্যাপার নেই, এবং তার সাথে তার শরীরও কিন্তু সঙ্গ দেয় না। সে নানা রকমভাবে তার কিন্তু শরীরে কিছু না কিছু ব্যাধি কিন্তু লেগেই থাকে, কোনো না কোনো সমস্যা কিন্তু তাদের শারীরিকভাবে কখনোই কিন্তু পিছু ছাড়ে না। এর জন্য কিন্তু তাদের জীবনে আমরা অনেক সময় দেখেছি, আপনার জন্মছকে অনেক ভালো ভালো যোগ রয়েছে, আপনার জন্মছকে গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, রাজযোগ, আরো ইত্যাদি ইত্যাদি যত ভালো ভালো যোগই থাকুক না কেন, যদি আপনার এই অবস্থায় পিতৃদোষ থাকে, তাহলে আপনার সব যোগ থেকেও কিন্তু কিচ্ছু হবে না, কারণ সেই যোগগুলো নেওয়ার মতো আপনার মধ্যে ক্যাপাসিটি কিন্তু নেই। সেই ভালো যোগগুলো আপনি নিতেই পারবেন না, আপনার সেই যোগগুলো খাওয়ার মতন ক্ষমতাই নেই। তো শুধু ভালো যোগ থেকেই হলো না, তার সাথে আমাদের এই জায়গাটাও কেউ দেখতে হবে। যেমন আমি একটা অনুষ্ঠানে বলেছি যে সব ভালো ভালো যোগ থাকুক,
কিন্তু আমাদের লগ্নকে দেখতে হবে, লগ্ন কি পজিশনে রয়েছে। কারণ লগ্ন মানে আমি নিজে স্বয়ং, আমার নিজের ক্যাপাসিটি। তো ঠিক তেমনি এক্ষেত্রেও কিন্তু বলবো যে যতই ভালো ভালো যোগ থাকুক না কেন, এই অবস্থায় যদি পিতৃদোষ থাকে তাহলেও কিন্তু আমরা আমাদের জীবনের সব ভালো যোগ থেকেও কিন্তু আমাদের জীবন বৃথা হবে, আমরা কিন্তু কোনো কিছুই করে উঠতে পারবো না। তো সমস্যা তো জীবনে বিস্তর। তো এই যে এই যোগগুলো নিয়ে কিন্তু বসে থাকলে হবে না। খুব সহজ কিছু প্রসেস রয়েছে, সহজ কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো কিনা নানা প্রকার দ্রব্য গুণে, নানা প্রকার প্রতিকারের মাধ্যমে বা নানা প্রকার কিছু টোটকার মাধ্যমে কিন্তু সেই যোগগুলোকে সম্পূর্ণরূপে কিন্তু সংশোধন করা যায়। তো আমি বলবো যে এই সমস্ত যোগ নিয়ে কখনোই কিন্তু পড়ে থাকা ঠিক হবে না। এইবার এই রবি রাহু যদি অষ্টমে থাকে তাহলে কি হবে, সেখানেও কিন্তু পিতৃদোষ হল। এই রবি রাহু যদি অষ্টমে থাকে, এই সম্ভাবনা প্রবলভাবে থাকে যে এই মানুষের কিন্তু কোনো না কোনো ভাবে জীবনে অ্যাক্সিডেন্ট হবেই, খুব বড় রকম ভাবে তার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, এবং তার সাথে তার কিন্তু লাইফ রিস্কও কিন্তু তার থাকে, জীবনহানি হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকে, তার সাথে অঙ্গহানি হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকে। অষ্টমে যদি পিতৃদোষ থাকে, আপনারা অনেকেই আমাদের কাছে, জ্যোতিষদের কাছে সাধারণত এসে প্রশ্ন করেন যে কোনো ফাড়া আছে কিনা বা কোনো দুর্ঘটনার যোগ আছে কিনা। আমরা দেখেছি ম্যাক্সিমাম চার্টে রবি রাহু যদি অষ্টম ঘরে অবস্থান করে, সেই ক্ষেত্রে পূর্ণ পিতৃদোষ তো হলোই, তার সাথে তার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, রক্তপাত হবে, অঙ্গহানি হওয়ারও কিন্তু তার সাথে কোনো রকম ভাবে দুর্ঘটনায় তার মারা যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকে। তো এই দোষ এতটাই কিন্তু এফেক্টেড, যার জন্য আমি বলবো এই যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত যোগ আমি যখন আমার চার্টে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি কেন নিজেকে সংশোধন করব না? যেখানে আমার পথ রয়েছে, যেখানে আমার উপায় রয়েছে নিজেকে সংশোধন করার, আমার গ্রহগত অবস্থানের প্রতিকার করার। যার জন্য বলবো এই ধরনের যোগ যাদের রয়েছে, আমি বলবো তারা অবিলম্বেই আমার সাথে যোগাযোগ করুন। তারপর তো আমি রয়েছি, আমি তো আমার নিজস্ব চেম্বার, নিজস্ব প্রতিষ্ঠান ছাড়া আমি কোথাও বসি না। যারা আমাকে দীর্ঘদিন চেনেন, জানেন, কারণ এই অ্যাস্ট্রোলজি প্রফেশনে তো এক আধ দিন হলো না, আজকে দীর্ঘ 24 বছর পার করে ফেললাম। সেই ক্ষেত্রে আমার কিন্তু এই একটাই চেম্বার, দমদম শিথির মোড়, স্বর্ণনীল জেমস, এখানে ছাড়া কিন্তু আমি অন্য কোথাও বসি না। তাছাড়া আমাকে যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাইছেন, তারা প্রত্যেক দিন রাত্রি 8টা থেকে 10টার মধ্যে আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন, এবং হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করতে চাইছেন তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পরিষ্কার করে যে লিখে আমাকে পাঠাবেন। আমি সাধ্যমতো কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া দৈনন্দিন রাশিফল এবং পঞ্জিকা আমার ইউটিউব পেজে আপনারা প্রত্যেক দিন আপনারা আপডেট পান, সেটা তো আপনাদের বলার কোনো অবকাশ নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে দৈনন্দিন রাশিফল এবং পঞ্জিকা আমি প্রত্যেক দিন, নির্মল শাস্ত্রীর যে আমার ইউটিউব পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে আপনারা প্রত্যেক দিন আপনারা ফলো করলে আপনারা পাবেন। তাছাড়াও আমি বিশেষ করে নানা প্রকারের যে টোটকা যেগুলো আমি দিয়ে থাকি, সেগুলো কিন্তু আমি ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু আমি দেই। আর এই অনুষ্ঠানগুলো মূলত যেহেতু আলোচনার জায়গাটা অনেক বেশি থাকে, তাই আপনাদের সামনে আরও বেশি করে আমি আলোচনাগুলো তুলে ধরি এবং তার সাথে বোঝাবার চেষ্টা করি যে এই ধরনের সমস্যা বা এই গ্রহের অবস্থান এই ঘরে থাকলে এই যোগ হচ্ছে, এবং তার প্রতিফলস্বরূপ এই ধরনের সমস্যা কিন্তু আপনার হবেই। এইবার এই পিতৃদোষ খণ্ডনের কিন্তু বেশ কিছু সহজ পথও কিন্তু রয়েছে। তো এই পথ, তার মানে আমি টোটকা বলবো না। অনেকেই ভাবে যে কোনো গ্রহগত দোষ মানে হয়তো একটা বিরাট কিছু, একটা হাতি ঘোড়া, বিরাট কিছু একটা হোম ক্রিয়া যজ্ঞ বা অনেক স্টোন পাথর, তা কিন্তু নয়। এই পিতৃদোষ খণ্ডনের কিছু সামান্য প্রতিকার, প্রতিবিধান কিন্তু রয়েছে।
যেগুলো কিনা আপনারা নিজেরাই কিন্তু আপনাদের এই পিতৃদোষকে আপনারা নিজেরাই খণ্ডন করতে পারেন। তো এই উপায় কিন্তু আমি আপনারা যারা আমার চেম্বারে আসবেন তাদেরকে আমি কিন্তু খুব সহজ উপায়ে বলবো যে আপনাদের এই পিতৃদোষ যদি থেকে থাকে আপনারা কিভাবে আপনারা নিজেদের গ্রহদোষকে কাটিয়ে নিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো। আমি মূলত অনুষ্ঠানে যেটা বোঝাবার চেষ্টা করলাম যে পিতৃদোষ কি এবং কি ভাবে হয়, কোন কোন ঘরে থাকলে কি অবস্থানে থাকলে হয় এবং তার কুফল কি, আপনারা কি ধরনের কুফল পাচ্ছেন বা পেতে পারেন সেই নিয়ে কিন্তু আমি পিতৃদোষ সম্বন্ধে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করলাম মাত্র। কারণ এই আলোচনার বিষয়গুলো এত মহাসমুদ্র, এত বিরাট আলোচনার বিষয় যে একটা অনুষ্ঠানে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরা কিন্তু কখনোই কিন্তু সম্ভব নয়। এইবার এই পিতৃদোষের আমি যেটা বললাম যে 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান, আমাদের গুরুস্থান, আমাদের পিতাস্থান। এই 9th হাউসের পিতৃদোষ এটাকে কিন্তু আমরা বিশেষভাবেই কিন্তু প্রাধান্য এবং গুরুত্ব দিয়ে থাকি। এই 9th হাউসে যে আমি শুধু গ্রহের অবস্থানের কথাতেই যে পিতৃদোষ হয় তা কিন্তু নয়। এই পিতৃদোষ হওয়ার কিন্তু আরো বিশেষ কিছু কারণও কিন্তু রয়েছে যেগুলো আপনারা হয়তো বুঝবেনই না। কারণ আমাদের জন্ম ছকের সাথে আমাদের নবাংশ কিন্তু আমাদের দেখতে হয়, আমাদের নবাংশ বিচার কিন্তু আমাদের করতে হয়। তার সাথে আমাদের যে এই যে গ্রহের ট্রানজিট সেগুলোকেও কিন্তু আমাদেরকে দেখতে হয় যে সেই পিতৃদোষ কোন সময় সক্রিয়ভাবে আপনার জীবনে নেগেটিভ এনার্জির জায়গা বহন করে নিয়ে আসবে। তো আমি আবারও বলবো, আজকে আমরা সবাই মিলে একটাই সংকল্প নেব যে আমরা প্রত্যেকেই ভালো থাকব। আমরা শুধু আমাদের ভাগ্যকে নিয়ে আমরা বসে থাকবো না, আমরা আমাদের জীবনের সমস্যাকে নিয়ে আমরা হায় হায় করব না, আমরা আমাদের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবই এবং আমরা ভালো থাকবই। এই অঙ্গীকারবদ্ধ কিন্তু আজকে আমরা প্রত্যেকেই কিন্তু হলাম। তো এই পিতৃদোষ যেটা আমরা আরেকটা ছোট্ট বিষয় যেটা আমরা বলি জন্মদশা। দেখবেন আমরা যখন জন্ম ছক বানাই তখন আমরা লিখি জন্মদশা, আপনি এই দশায় জন্মেছেন, বৃহস্পতি দশা, চন্দ্রের দশা, রাহুর দশায়, যে কোনো দশায় আপনি জন্মেছেন, দেখবেন লেখা থাকে ব্যালেন্স দশা। মানে জন্মদশা বা ব্যালেন্স দশা একই কথা। যে দেখবেন প্রত্যেকটা দশার তো এক একটা পিরিয়ড থাকে, এক একটা সময় থাকে যে এই দশা অত বছর, ওই দশা অত বছর, সেই দশা তত বছর। কিন্তু যেই দশায় আপনি জন্মেছেন দেখবেন এই দশায় জন্ম অত বছর, অত মাস, অত দিন। তাহলে বাদ বাকি আমার দশা কোথায় গেল? বাদ বাকি দশা হলো আমার গত জন্মের দশা, যেই দশা আমি ভোগ করে এসছি, তাই আমার এখন ব্যালেন্স দশা কিন্তু আমার এটা। এখান থেকেও কিন্তু আমরা পিতৃদোষকে আমরা বিচার করি, এখান থেকেও কিন্তু পিতৃদোষের আমরা যে ভ্রান্তকর বা ভ্রান্তিকর জায়গা সেইগুলোকে আমরা ঠিক করি। কারণ অনেক সময় যে গ্রহগুলো এই অবস্থা থাকলেই যে পিতৃদোষ হবে তা কিন্তু নয়। কারণ এখানে কিন্তু আরও কিছু আমাদের এই যে দশা, মানে যেই ব্যালেন্স দশায় জন্মেছি সেটাও কিন্তু আমাদের বিচার করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্ট একটা বিরাট সমুদ্র, যেটা চট করে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানে বলা সম্ভব নয়। খালি একটা কথাই বলবো যে এই পিতৃদোষ যাদের রয়েছে, আমি সহজ কিছু পথ, সহজ কিছু টোটকা বলুন বা দ্রব্যগুণ বলুন, আমি প্রত্যেককে কিন্তু আমি বলবো আমার চেম্বারে আসলে যে টোটকাগুলো অ্যাপ্লাই করে আপনারা আপনাদের নিজেদের দোষকে নিজেরাই কিন্তু খণ্ডন করে নিতে পারবেন। কারণ এই দোষ খণ্ডন করার কিন্তু শাস্ত্রমতে কিছু সহজ পথ কিন্তু রয়েছে। তো অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। শেষ করার আগে সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্যা নিয়ে থাকবেন না। কারণ সমস্যাই কিন্তু সমস্যার সৃষ্টি করে, তাই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আর আমি তো রয়েছি আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন। নমস্কার।